দখলদার ইসরায়েল রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ বাহিনীর কাছে। ইসরায়েলে একের পর এক প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে শক্তিশালী হিজবুল্লাহ গোষ্ঠী। গত রবিবার মধ্যরাতে ৩০০রও বেশি রকেট ছুড়ে ইসরায়েলের ভিত কাঁপিয়ে দিয়েছে, আর হিজবুল্লাহর এই হামলাকে ইসরায়েলের মুখে চপেটাঘাত হিসেবে অভিহিত করেছে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস। এছাড়া হামলাকে শক্তিশালী এবং সঠিক হিসেবেও উল্লেখ করেছে তারা। বিবৃতিতে হামাস বলেছে, এই শক্তিশালী এবং সঠিক হামলাকে আমরা স্বাগত জানাচ্ছি। ইহুদিবাদীদের ভূখণ্ডের গভীরে আঘাত হেনেছে। এটি ইসরায়েলি সরকারের মুখে একটি চপেটাঘাত। দখলদার ইসরায়েল দাবি করেছে, হিজবুল্লাহর যোদ্ধারা তাদের বিভিন্ন অঞ্চলে হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ১০০টি যুদ্ধ বিমান ব্যবহার করে কয়েক হাজার রকেট লঞ্চার ধ্বংস করে এই হামলা থামিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই সময়ের মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে ৩২০টিরও বেশি কাতিউসা রকেট ছুড়ে হিজবুল্লাহ জানিয়েছে, আজকের মতো তাদের হামলা শেষ হয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে পরবর্তীতে আরও হামলা চালানো হবে, যদিও পরবর্তী হামলা কবে হবে সেটি স্পষ্ট করেনি তারা। রবিবার সকালে ইসরায়েলের চালানো হামলায় লেবাননে ৩ জন নিহত হয়েছেন। অপরদিকে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্স জানিয়েছে, হিজবুল্লাহর সঙ্গে তারা পূর্ণমাত্রার যুদ্ধ চান না, তবে যদি যুদ্ধ শুরু হয় তাহলে সেজন্য তারা প্রস্তুত আছেন। গত ৩১শে জুলাই ইসরায়েলের হামলায় নিহত হন হিজবুল্লাহর সর্বোচ্চ সামরিক কমান্ডার ফুয়াদ শোকর। ওই দিন লেবাননের রাজধানী বৈরুতের একটি বাড়িতে অবস্থান করছিলেন তিনি। তখনই তার উপর ক্ষেপণাস্ত্র ছুড়ে শহীদ করে বর্বর ইসরায়েল। ফুয়াদ শোকরের হত্যার প্রতিশোধ নিতেই মধ্যরাতে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছুড়ে হিজবুল্লাহ। বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভয়ঙ্কর বন্যা দেখা যাচ্ছে, যার সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ হিসেবে বাংলাদেশ, চীন ও কানাডার ভয়াবহ বন্যা। এত ঘন ঘন বন্যা হওয়ার কারণ দ্রুত উষ্ণ হয়ে উঠতে থাকা বায়ুমণ্ডল আগের তুলনায় অনেক বেশি আর্দ্রতা ধারণ করছে। ২০২৩ সালের এপ্রিলে ইরাক, ইরান, কুয়েত এবং জর্ডান প্রতিটি দেশ ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে। তার সাথে ছিল তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি এবং অতিমাত্রায় বৃষ্টিপাত। আবহাওয়াবিদরা পরে দেখতে পান ওইসব অঞ্চলের আকাশ বা বায়ুমণ্ডল রেকর্ড পরিমাণ আর্দ্রতা বহন করছে, যা ২০০৫ সালের পরিস্থিতিকেও ছাড়িয়ে গিয়েছে। ২ মাস পরে চিলিতে মাত্র ৩ দিনে ৫০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। আকাশ থেকে এত বেশি পানি ঝরেছিল যে এটি আন্দিজ পর্বতের কিছু অংশের তুষারও গলিয়ে ফেলে। এতে ব্যাপক বন্যা দেখা দেয়, যার ফলে সেখানকার রাস্তাঘাট, সেতু এবং পানির সরবরাহ ব্যবস্থা সব ধ্বংস হয়ে গিয়েছিল। ১ বছর আগে অস্ট্রেলিয়ার কিছু অংশে বন্যা আঘাত হানে, যাকে সেই দেশের রাজনীতিবিদরা রেইন বোমা বলে আখ্যা দিয়েছিলেন। ওই বন্যায় ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয় এবং হাজার হাজার মানুষকে তাদের ভিটে বাড়ি থেকে সরিয়ে নিতে হয়। বিজ্ঞানীরা বলছেন, এইসব ঘটনা বায়ুমণ্ডলীয় নদীগুলোর কারণে হয়েছে, যা ক্রমে আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বায়ুমণ্ডলীয় নদীগুলো প্রতিনিয়ত দীর্ঘ, প্রশস্ত এবং প্রায়শই ধ্বংসাত্মক হয়ে উঠছে, যা বিশ্বব্যাপী লাখ লাখ মানুষকে বন্যার ঝুঁকিতে ফেলছে বলে জানিয়েছে নাসা। এই আকাশের নদী বা উড়ন্ত নদী হল ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল পর্যন্ত লম্বা ও প্রশস্ত জলীয় বাষ্পের স্তম্ভ, যা উদ্ভব হয় সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল থেকে। পরে তারা ঠান্ডা মেরুর অঞ্চলের দিকে সরতে থাকে। এই উড়ন্ত নদীগুলো পৃথিবীর মধ্য অক্ষাংশ জুড়ে চলাচল করা মোট জলীয় বাষ্পের প্রায় ৯০% বহন করে। একটি বায়ুমণ্ডলীয় নদী গড়ে প্রায় ২০০০ কিলোমিটার দীর্ঘ, ৫০০ কিলোমিটার প্রশস্ত এবং ৩ কিলোমিটার গভীর হয়ে থাকে। যদিও এই নদীগুলো ক্রমেই দীর্ঘ ও প্রশস্ত হচ্ছে, অনেক সময় তা ৫০০০ কিলোমিটারের চেয়েও বেশি দীর্ঘ হয়ে প্রশস্ত হয়ে থাকে। তবুও মানুষ এই নদী চোখে দেখতে পায় না। তারা যা দেখে তা শুধুই কিছু পুঞ্জীভূত মেঘ। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির বায়ুমণ্ডলীয় গবেষক ব্রায়ান কান বলেছেন, এই নদীর অস্তিত্ব ইনফ্রারেড বা মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি দিয়ে দেখা যেতে পারে। এই কারণে বিশ্বজুড়ে জলীয় বাষ্প ও বায়ুমণ্ডলীয় নদী পর্যবেক্ষণের জন্য স্যাটেলাইট বেশ কার্যকর হতে পারে। উত্তর আমেরিকার দীর্ঘতম নদী মিসিসিপি যতটা না আর্দ্রতা ছড়ায়, তার চাইতে ১৫ গুণ বেশি আর্দ্রতা ছড়াতে পারে বায়ুমণ্ডলের বিশাল ও শক্তিশালী এই নদীগুলো।
গত কয়েক বছরে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও পারমাণবিক কর্মসূচিতে বড় ধরনের অগ্রগতি করেছে কিম জং উনের উত্তর কোরিয়া। একই সাথে নিজেদের কৌশলগত যুদ্ধের সক্ষমতাও বাড়িয়েছে। তারই ধারাবাহিকতায় এবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি নতুন আত্মঘাতী ড্রোনের কর্মক্ষমতা পর্যবেক্ষণ করেছেন। সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCN এর বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ড্রোনটি কিভাবে একটি মক ট্যাঙ্ক সহ নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করে সেটাই পর্যবেক্ষণ করেছেন কিম। এ সময় মানববিহীন যানবাহনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশের জন্য গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। KCN জানায়, গত শনিবার উত্তর কোরিয়ার একাডেমি অফ ডিফেন্স সায়েন্সেসের ড্রোন ইনস্টিটিউট পরিদর্শন করেন কিম। সেখানে তিনি বিভিন্ন ড্রোনের পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করেন। এ সময় কৌশলগত পদাতিক বাহিনী ও বিশেষ অভিযান ইউনিটে ব্যবহার করার জন্য আরও বেশি আত্মঘাতী ড্রোন তৈরির আহ্বান জানিয়েছেন কিম। পানির নিচে হামলা, কৌশলগত নিরীক্ষণ ও বহুমুখী আক্রমণ করতে পারে আত্মঘাতী ড্রোনগুলো। এই ড্রোনগুলো লোটারিং যুদ্ধাস্ত্র হিসেবেও পরিচিত। ইউক্রেনের পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে এই ধরনের অস্ত্রগুলো। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে কমপক্ষে 4টি ভিন্ন ধরনের ড্রোন দেখানো হয়েছে। দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রথম আত্মঘাতী ড্রোনের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া।